নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের 11ই নভেম্বর মার্কেট লিটারালি একটা সময় নেমে গিয়েছিল 100 পয়েন্টের বেশি, আমি নিফটির কথা বলছি, এবং সেখান থেকে দারুণভাবে কামব্যাক করেছে। এর পেছনে ডেফিনেটলি কয়েকটা কারণ তো রয়েছে। কি সেই কারণগুলো, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া কিছু কোম্পানি তাদের কোয়ার্টারলি রেজাল্টস পাবলিশ করেছে, সেটা নিয়েও আমরা বোঝার চেষ্টা করব যে সেই রেজাল্টসগুলো ভালো হয়েছে কিনা। তার মধ্যে ডেফিনেটলি বাজাজ ভাইদের কথা থাকবে, অর্থাৎ বাজাজ ফিন্যান্স এবং বাজাজ ফিনসার্ভের কথা থাকবে, যে তারা এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও কেন তাদের শেয়ার দর প্রায় 6 থেকে 6.5% বেশি পতন ঘটল। আসুন আজকের আলোচনা শুরু করা যাক। আজকের মার্কেট প্রাথমিকভাবে নেগেটিভে চলে গিয়েছিল, সেটা আপনারা সবাই দেখেছেন। শেষ পর্যন্ত মার্কেট অর্থাৎ মোর অর লেস অনেকগুলো গুরুত্বপূর্ণ সেক্টর আজকের পজিটিভে বন্ধ হয়েছে। মনে রাখতে হবে আজকের মঙ্গলবার, আজকের উইকলি এক্সপায়ারির দিন ছিল, সুতরাং ভোলাটিলিটি বা দুদুল্যমানতা বাজারে যে থাকবে সেটা প্রত্যাশিতই ছিল। সুতরাং সকালবেলায় বাজার নিচে নেমে গেলেও বাজার শেষ পর্যন্ত পজিটিভে যে বন্ধ হয়েছে, তার মধ্যে অন্যতম কারণ কিন্তু এই এক্সপায়ারি। 2 নম্বর কারণ কি, এবং যে সেক্টরগুলো মূলত আজকের উত্থানের ফলে বা যে সেক্টরগুলোর কারণে আজকের উত্থান এসেছে সেগুলো আমাদের আলোচনা করা উচিত, এবং তার পেছনে মূল হোতাকে সেটা আমাদের বোঝার প্রয়োজন রয়েছে। দেখুন, বিগত কাল ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন যে ভারতবর্ষের সঙ্গে বাণিজ্যিক চুক্তি প্রায় ফাইনাল পর্যায়ে চলে গিয়েছে। শুধু তাই না, বেশ কয়েকটা মন্তব্য আজকে ভারতীয় শেয়ার বাজারকে জাগিয়ে দিয়েছে বলা যেতে পারে। এর মধ্যে ওনার বক্তব্য ছিল যে ভারতবর্ষ রাশিয়ান তেল কেনা সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে, এবং এটা ঘটনা যে ভারতবর্ষের বিভিন্ন যে কোম্পানিজগুলো যারা রাশিয়ান তেল কিনতো, সম্প্রতিকালে আমেরিকার যে স্যাংশন বসানো হয়েছে রাশিয়ান দুটো কোম্পানি লুক অয়েল এবং রসনেফটের ওপর, তার ফলে ভারতীয় কোম্পানিগুলো বাধ্য হচ্ছে আস্তে আস্তে রাশিয়ান তেল কেনা কমানো, এবং সেটাই ডোনাল্ড ট্রাম্প সেটাকে জোর দিয়ে বলেছেন যে রাশিয়ান তেল যেহেতু ভারতবর্ষ কেনা কমিয়ে দিয়েছে, ভবিষ্যতে আমি ট্যারিফ কমিয়ে দেব, এইটা তিনি বলেছেন বা ভবিষ্যতের কথা বলেছেন। এবং 2 নম্বর তিনি বলেছেন যে আমরা যেহেতু বাণিজ্যিক চুক্তির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, ভারতবর্ষের মানুষজন আমাকে পছন্দ করে না জানি, আমেরিকাকে পছন্দ করে না জানি, কিন্তু এমন একটা চুক্তি সম্পাদিত হতে চলেছে যার ফলে ভারতবর্ষের মানুষ আমাকে তথা আমেরিকাকে নতুনভাবে ভালোবাসবে। এছাড়া তিনি বলেছেন যে দেখুন, এই যে চুক্তি হচ্ছে এটা আমাদের জন্য বড় উপকারী সাব্যস্ত হচ্ছে, আমরা খুব উপকার পাব, কিন্তু ভারতবর্ষ এই ব্যবসার ক্ষেত্রে, এই বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে তারা কিন্তু দারুণ দর কষাকষি করতে পারে, এবং ভারতবর্ষ সেই দারুণ দর কষাকষির ফলে দুটো দেশের ক্ষেত্রেই একটা উইন উইন সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য ভারতীয় শেয়ার বাজার পজিটিভলি নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কথার মধ্যে কতখানি সাবস্টেন্স রয়েছে সেটা পরবর্তীকালে বোঝা যাবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখনই বলেন যে ভবিষ্যতে ট্যারিফ কমানোর সম্ভাবনা রয়েছে, তার পরপরই কিন্তু তিনি ইউজুয়ালি ট্যারিফ কমিয়ে থাকেন, এবং বিভিন্ন দেশের ক্ষেত্রে, তার মধ্যে চায়না ইনক্লুডেড, যে বিভিন্ন দেশের ক্ষেত্রে তিনি ট্যারিফ কম করে দেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এটা যে তিনি করবেন, তিনি খুব তাড়াতাড়ি করতে চাইছেন, অর্থাৎ তিনি যদি ট্যারিফ কমানো সেটাও তিনি তাড়াতাড়ি করবেন, কারণ তার মাথার ওপর একটা খাড়া ঝুলছে, সেটা হচ্ছে আমেরিকার সুপ্রিম কোর্ট। এবং বিশেষজ্ঞ মহলে বা আমেরিকাতে বা গোটা বিশ্বজুড়ে যে চর্চা চলছে যে সুপ্রিম কোর্ট আমেরিকান প্রেসিডেন্টের এই বসানো ট্যারিফ, যেটা তার নিজের দেশের জনগণ দিতে বাধ্য হচ্ছে, সেটাকে অবৈধ ঘোষণা করতে পারে, এবং আমেরিকার প্রেসিডেন্ট তথা আমেরিকার প্রশাসনকে বাধ্য করতে পারে যে কয়েকশো বিলিয়ন ডলার তারা আমেরিকার জনগণের কাছ থেকে তারা তুলেছিল, সেটা যাতে তারা আবার আমেরিকার জনগণকে ফেরত দিয়ে দেয়। এর ফলে যেটা হবে যে আমেরিকার যে বর্তমান প্রশাসন অর্থাৎ ট্রাম্প প্রশাসন, তাদের সম্মানহানি হবে।
সুতরাং ট্রাম্প এই ক্ষেত্রে একটু তাড়াহুড়ো করতেই চাইবে, তিনি দেখাতে চাইবেন যে তিনি কতখানি ভারতবর্ষের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং তারপরে তিনি ট্যারিফ কমিয়ে আনছেন এবং সেটা করে তিনি নিজের মহানুভবতা প্রমাণ করার চেষ্টা করবেন। যাক, সুপ্রিম কোর্টের যদি অর্ডারের আগে সেটা তিনি করতে পারেন, সেটা আমাদের দেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে ভালো। সে যেভাবেই যে দিক দিয়ে আমরা কেক কাটি না কেন, আলটিমেটলি সেটা কেকই হবে। সুতরাং যদি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আমেরিকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ট্রাম্প যদি টাকা ফেরত দিতে বাধ্য হন, সেক্ষেত্রে তিনি আর নতুন করে ট্যারিফ বসাতে পারবেন কিনা সন্দেহ। এবং 2 নম্বর হচ্ছে তাকে জনগণকে টাকা ফেরত দিতে হবে। এইটা একটা আশা জাগিয়েছে বিভিন্ন দেশের বাণিজ্যিক মহলে। এইবার চলে আসি, যদি ট্যারিফ কমে বা ডোনাল্ড ট্রাম্প যদি ট্যারিফ কমানোর কথা তিনি বলছেন, তাহলে সুবিধে কাদের ক্ষেত্রে হবে? সেক্ষেত্রে যাদের মাথার উপর সবচেয়ে বেশি ট্যারিফ বসানো হয়েছে তারাই সুবিধা পাবে। কারা সুবিধা পেতে পারে? প্রথম হচ্ছে টেক্সটাইল সেক্টর, তারপর চলে আসছে যে সি ফুড প্রোডাক্ট, যেটা আমেরিকাতে সবচেয়ে বেশি আমরা রপ্তানি করে থাকি তারা। এছাড়া ইলেকট্রিক্যালস এবং ইলেকট্রনিক্স গুড, এরা সুবিধা প্রাপ্ত হবে এই ট্যারিফ কম করার ফলে। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে স্টিল সেক্টর, সেই স্টিল সেক্টরও কিন্তু দারুণভাবে বেনিফিটেড হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এর আগে ডোনাল্ড ট্রাম্প স্টিল এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্টস, যেগুলো ভারত সহ বিভিন্ন বিদেশ থেকে আসতো, তার উপর আবার একতরফা ট্যারিফ বসিয়েছিলেন। এছাড়া বেনিফিট পেতে পারে অটো অ্যান্সিলিয়ারিজ এবং অটোমোবাইল কোম্পানিজগুলো, যারা এতদিন আমেরিকাতে রপ্তানি করত। এর মধ্যে অবশ্যই টাটা মোটরস রয়েছে। টাটা মোটরসের মধ্যে তার যে ভার্টিকালস রয়েছে ল্যান্ড রোভার, জাগুয়ার, যদিও তারা তাদেরকে আমেরিকা ইউনাইটেড কিংডমের অংশ হিসাবে দেখে, তাহলেও কিন্তু টাটা মোটরস বেনিফিটেড হওয়া এবং সেই অর্থে আমাদের দেশের অটো অ্যান্সিলিয়ারি কোম্পানিজগুলো বেনিফিটেড হওয়ার সম্ভাবনা থাকছে। এবার তার ফলে আজকে খেয়াল করে দেখুন যে সামুদ্রিক খাদ্য যদি দেখেন, তার মধ্যে রয়েছে অভন্তি ফিডস এবং অ্যাপেক্স ফ্রোজেন ফুডস। এরা কিন্তু সবচেয়ে বেশি, এতে যে মেজর এক্সপোর্টস তার কিন্তু সিংহভাগ যায় আমেরিকা, এবং মোটামুটি অ্যাপেক্স ফ্রোজেন ফুডের ক্ষেত্রে প্রায় 50% এবং অভন্তি ফিডসের ক্ষেত্রে প্রায় 60% কিন্তু তাদের যে প্রোডাক্টস রয়েছে, মূলত শ্রিম্পস, সেই প্রসেসড শ্রিম্পস, সেই শ্রিম্প বা চিংড়ি মাছ যেটা আমেরিকাতে যায়, তার উপর যে এই বিপুল পরিমাণ ট্যারিফ বসানো হয়েছে, সেটা কমলে এই দুটো কোম্পানি বেনিফিটেড, এবং তার সঙ্গে অন্য কিছু কোম্পানিজ রয়েছে, অর্থাৎ শ্রিম্প যে কোম্পানিজগুলো রয়েছে তার মধ্যে অ্যাকোয়া রয়েছে, ওয়াটার বেস রয়েছে প্রভৃতি, তারা উপকৃত হবে। এর ফলে আজকের যদি অ্যাপেক্স ফ্রোজেন ফুড দেখেন, সেক্ষেত্রে প্রায় এবং অভন্তি ফিডস দুটোই কিন্তু প্রাথমিকভাবে 7% বেশি বৃদ্ধি পেয়েছিল, মোরাললেস 5% ওপরে কিন্তু তারা উত্থান দেখিয়েছে। এটা একটা পজিটিভ। 2 নম্বর হচ্ছে যে টেক্সটাইল কোম্পানিজগুলো তারা আমেরিকাতে এক্সপোর্ট করে থাকে, তার মধ্যে গোকুল দাস এক্সপোর্টস রয়েছে, রেমন্ড লাইফস্টাইল রয়েছে, এরকম বহু কোম্পানি রয়েছে, তারা এর দ্বারা ওয়েলস্পান রয়েছে, তার ফলে তারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্যারিফ কমলে মুদ্রা কথা এইটা যে আমাদের দেশ থেকে যে প্রোডাক্টসগুলো আমেরিকাতে এক্সপোর্ট করা হয়ে থাকে তারা উপকৃত হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার চলে আসি হচ্ছে আজকের সোনার দাম। দেখুন, সোনা বিগত 2 দিন ধরে লাগাতার বৃদ্ধি হয়ে যাচ্ছে এবং আবার মধ্যবিত্তের চিন্তা বাড়াচ্ছে, বই কমাচ্ছে না। আজকেরও 1000 টাকার বেশি বৃদ্ধি পেয়েছে, মানে লাস্ট যখন ট্রেড করছিল, এবং 22 ক্যারেট সোনা সেটা 1,20,000, এটা কলকাতার দাম বলছে স্পট প্রাইস, 1,20,815 টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল প্রতি 10 গ্রাম। চিন্তা তো থাকছেই, এই ব্যাপারে অস্বীকার করে লাভ নেই। যত একটা জিনিস মাথা রাখবেন যে যত ইন্টারেস্ট রেট সেইটা মানে এই যে কমোডিটি প্রাইসেসগুলো এই যে দাম বৃদ্ধি হওয়া, তার কারণটাই তো এইটা একটা হেজিং অপশন হিসাবে সমস্ত বড় বড় যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে তারা ইউজ করে। সুতরাং আমেরিকাতে একটা জিনিস মাথায় রাখবেন যে আমেরিকার ক্ষেত্রে ডলার যত দুর্বল হবে, তত সোনার দাম, রূপোর দাম, অন্যান্য কমোডিটির দাম বাড়ার সম্ভাবনা ইউজুয়ালি বেশি থাকে। কিন্তু মাঝে মাঝে এমন একটা সম্ভাবনা আসতেও পারে যখন ডলার শক্তিশালী হোক বা
ডলার দুর্বল হোক, সেক্ষেত্রেও কিন্তু সোনা র্যালি করতে পারে যত তার ডিমান্ড বৃদ্ধি পাবে তার উপর নির্ভর করে। কেন্দ্রীয় ব্যাংকগুলো যতদিন ধরে সোনা কিনতে থাকবে ততদিন ধরে সোনার ডিমান্ড কিন্তু বাড়তে থাকবে, এবং সোনার ডিমান্ড এই মুহূর্তে কিন্তু যে অবস্থায় দাঁড়িয়েছে সেটা সত্যি সত্যি বলতে আবার মধ্যবিত্ত চিন্তার বৃদ্ধি করার যথেষ্ট কারণ রয়েছে। কয়েকটা কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করি। ভারত ফর্জ আজকে 4% বেশি বৃদ্ধি হয়েছে। এটা অটো অ্যান্সিলিয়ারিজ বলতে পারেন, ট্রাক তৈরি করে, ডিফেন্স কোম্পানি হিসেবে ভারত ফর্জ ইমার্জ করেছে বিগত কয়েক বছর ধরে। ভালো রেজাল্ট করেছে, 22% প্রফিট বৃদ্ধি করেছে। সেপ্টেম্বর 2024 কোয়ার্টারে 244 কোটি টাকার প্রফিট ছিল, সেপ্টেম্বর 2025-এ সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 300 কোটি টাকায়, এবং তাদের শেয়ার দর আজকে বৃদ্ধি পেয়েছে, মিড মার্কেট ডেটা বলছি, 4% ওপর। বাজাজ ফিন্যান্সের ক্ষেত্রে বলা যেতে পারে বাজাজ ফিন্যান্স আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে, কিন্তু দেখুন বাজাজ ফিন্যান্সের শেয়ার দরে কত পতন হয়েছে, প্রায় 6.5% বেশি পতন হয়েছে। রেজাল্টটা বুঝলে মানে দেখলে বুঝতে পারবেন যে সেপ্টেম্বর 2024-এ 4010 কোটি টাকা প্রফিট ছিল, এবং তাদের প্রফিট 23% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 4944 কোটি টাকা, অর্থাৎ 934 কোটি টাকা ইয়ার অন ইয়ার বৃদ্ধি পাওয়া মুখের কথা নয় কিন্তু। এবং বাজাজ ফিন্যান্স এই যে দুর্দান্ত পারফরমেন্স সত্ত্বেও তার কিন্তু শেয়ার দরে এই যে প্রায় 5 থেকে 7% মধ্যে পতন এসেছে। কারণটা কি? তার কারণ তাদের ম্যানেজমেন্ট একটা কশাস গাইডেন্স দিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মিডিয়াম স্মল এন্টারপ্রাইজেস যেগুলো রয়েছে সেইগুলোতে লেন্ডিং কমতে পারে, এই একটা আশঙ্কা তাদের ম্যানেজমেন্ট তারা প্রকাশ করেছেন। 3 নম্বর, যেটা যে কোনো লেন্ডিং ইনস্টিটিউশনের ক্ষেত্রে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে GNPA, গ্রস নন পারফর্মিং অ্যাসেট, এবং নেট নন পারফর্মিং অ্যাসেট। এইটা যদি বৃদ্ধি পায়, অর্থাৎ গ্রস এবং নেট নন পারফর্মিং অ্যাসেট যদি বৃদ্ধি পায়, সেটা বোঝায় যে তার অ্যাসেট কোয়ালিটি ডিটিরিয়েট করছে, অর্থাৎ খারাপ হচ্ছে, এবং সেটা যতই প্রফিট হোক না কেন সেইটাতে বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। ঠিক এই কারণে বাজাজ ফিন্যান্সের ক্ষেত্রে যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে, তারই একই সঙ্গে বলা যায় বাজাজ ফিন্যান্সের ফিনসার্ভের ক্ষেত্রেও সেটা সত্যি। আজকের বাজাজ ফিন্যান্স এবং বাজাজ ফিনসার্ভের দুটোর ক্ষেত্রেই কিন্তু আজকে শেয়ার দরে দারুণ পতন এসেছে। সোলার ইন্ডাস্ট্রিজ, ডিফেন্স কোম্পানি বলুন, কেমিক্যাল কোম্পানি বলুন, যাই বলুন না কেন, খুব ভালো প্রফিট করেছে, সেটা রিফ্লেক্টেড হয়েছে আজকে তার শেয়ার দরে প্রায় 2.3%-এর ওপর লাস্ট বৃদ্ধি পেয়ে ট্রেড করছিল। সেপ্টেম্বর 2024-এ 299 কোটি টাকা প্রফিট ছিল, সেটা সেপ্টেম্বর 2025-এ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 362 কোটি টাকা। এগুলো প্রত্যেকটাই কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি। এবার বাজাজ ফিনসার্ভের ক্ষেত্রে রেজাল্টটা দেখি। নেট প্রফিট বৃদ্ধি হয়েছে 7.5%, এবং সেটা দাঁড়িয়েছে 2224 কোটি টাকা, কিন্তু ইয়ার অন ইয়ার রাইজ করেছে 11, মানে লিটারালি রেভিনিউ বৃদ্ধি পেয়েছে 11%। কিন্তু প্রবলেম কোথায় দাঁড়িয়েছে? প্রবলেম ওই একই জায়গায় দাঁড়িয়েছে যে রেজাল্ট খুব ভালো হয়েছে, কিন্তু অ্যাসেট কোয়ালিটি উইকেন্ড করেছে, ওয়ার্সেন করেছে। যতদিন সবসময় মাথায় রাখবেন, যে কোনো ফিনান্সিয়াল কোম্পানি, সে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি হোক বা ব্যাংকিং হোক বা ব্যাংকগুলো হোক, সেখানের প্রফিট ততটাও ম্যাটার করে না যতটা ম্যাটার করে তার অ্যাসেট কোয়ালিটি। যদি প্রফিট কমেও যায়, অথচ যদি গ্রস নন পারফর্মিং অ্যাসেট, নেট নন পারফর্মিং অ্যাসেট বা লোন সেটা যদি কমতে থাকে, তাহলেও কিন্তু বিনিয়োগকারীরা তাদের প্রতি সহানুভূতি দেখাতে পারেন। কিন্তু প্রফিট 25-30%ও বৃদ্ধি যদি হয়ে যায়, কিন্তু যদি অ্যাসেট কোয়ালিটি ওয়ার্সেন করে, তাহলে কিন্তু এরকম আমরা বারবার দেখতে পাবো যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে। আরেকটা সুখবর রয়েছে বলা যেতে পারে, বহু প্রত্যাশিত, সেটা হচ্ছে টাটা মোটরস, যেটা কমার্শিয়াল ভেহিকেলস, সেটা কালকের 12ই নভেম্বর লিস্টিং হতে চলেছে। এর আগে আমরা নিঃসন্দেহে জানি যে টাটা মোটরস সেটা ডিমার্জার হয়েছিল, দুটো আলাদা কোম্পানিতে বিভক্ত হয়েছিল। টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস অলরেডি লিস্টেড হয়ে সেটা ট্রেডিং করছে, এবং তার যেটা আনুমানিক মূল্য ছিল 400 টাকার কাছাকাছি, এবং যে তারপরেরটা অর্থাৎ যে টাটা মোটরস যেটা কমার্শিয়াল ভেহিকেল, সেইটার প্রাইস, তখনকার প্রাইস মোটামুটি 250 থেকে 270 টাকার মধ্যে অ্যাজিউম করা হয়েছিল।
এইবার কালকে লিস্টিং এর ফলে বোঝা যাবে যে টাটা মোটরস কনজিউমার ভেহিকলস এর প্রতি বিনিয়োগকারীরা কতখানি আস্থা দেখাচ্ছেন। যেহেতু এটা একটা নতুন লিস্টেড কোম্পানি হতে চলেছে, খুব স্বাভাবিকভাবে প্রাইস ডিসকভারি নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে আগ্রহ কিন্তু তুঙ্গে থাকবে এবং 1:1 রেশিওতে কিন্তু সেটা ডিমার্জ করেছিল। ফলে যাদের হাতে অলরেডি টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস ছিল তারা সমপরিমাণ শেয়ার, ধরুন তর্কের খাতিরে কারো হাতে 100 টাটা মোটরস ছিল, সুতরাং তার কাছে এখন 100টি টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস এবং 100টি টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকলস শেয়ারস কিন্তু চলে এসেছে। কালকে লিস্টিং হওয়ার পর তারা কিন্তু তাদের দাম পেয়ে যাবে। এবার চলে আসি যে সামুদ্রিক খাদ্য যে স্টকসগুলো রয়েছে সেখানে কোনটাতে কিরকম দাম বৃদ্ধি হয়েছে। এটা মিড মার্কেট ডেটা আবার বলছে। অবন্তী ফিডস 5.7% বৃদ্ধি পেয়ে ট্রেড করছিল। এপেক্স ফ্রোজেন ফুড 13.77% বৃদ্ধি পেয়ে ট্রেড করছিল। ওয়াটার বেস 3.43% বৃদ্ধি পেয়ে ট্রেড করছিল। জেল অ্যাকোয়া 1.56% বৃদ্ধি পেয়ে ট্রেড করছিল। চলে আসি বিভিন্ন সেক্টরাল ইন্ডাইসেসের পারফরমেন্স। নিফটি 0.42% বৃদ্ধি পেয়ে ট্রেড করছিল। সেন্সেক্স 300 পয়েন্টের ওপর উত্থান দেখিয়েছে। নিফটি ব্যাংক 0.32% বৃদ্ধি পেয়ে ট্রেড করছিল। নিফটি আইটি সেটাতে নতুন প্রাণ এসেছে বিগত কয়েকদিন ধরে। যদি সত্যি সত্যি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়ে যায় নিফটি আইটি হাঁপ ফেলে বাঁচবে বলা যেতে পারে। 1.19% উত্থান আজকের এসেছে। নিফটি অটো 1% বেশি উত্থান, 1.02%। বিএসসি ক্যাপিটাল গুডস 1.15% উত্থান। বিএসসি মেটাল 0.59% উত্থান হয়েছে আজকের দিনে মিড মার্কেট ডেটা। এবার চলে আসি যে কালকের যেটা নিয়ে আলোচনা করছেন যে আমেরিকার শাটডাউন কবে উঠবে, কালকে সেটা বিল স্বাক্ষরিত হয়ে গেছে। গোটা বিশ্ব জুড়ে মানে সবাই স্বস্তি নিঃশ্বাস ফেলেছে। ন্যাসডাকে দুর্দান্ত র্যালি হয়েছে, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুরে দুর্দান্ত র্যালি হয়েছে। ন্যাসডাক 2.29% কালকে বৃদ্ধি পেয়ে ট্রেড করেছে, বন্ধ হয়েছে। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর 1.54% বৃদ্ধি পেয়ে ট্রেড হয়েছে, অর্থাৎ আমেরিকার সাংঘাতিকভাবে উৎফুল্ল হয়ে গেছে। আজকে ইউরোপীয় মার্কেটগুলোর সমস্ত মেজর মার্কেটসগুলো পজিটিভ। ফুটসি 0.98% নিয়ে ওপর উত্থান নিয়ে ট্রেড করছিল। ক্যাক 1.38% বৃদ্ধি নিয়ে ট্রেড করছিল। ড্যাক হালকা পজিটিভ ট্রেড করছিল। আজকের এশিয়ান মার্কেটস মিক্স ছিল। উল্লেখযোগ্য যেগুলোতে উত্থান এসেছে স্ট্রেট টাইমস 1.15%, কসপি 0.81% এবং হ্যাংসেং 0.2% সেটা বৃদ্ধি নিয়ে ট্রেড করছে। আর দুটো কোম্পানি যারা রেজাল্ট পাবলিশ করেছে, জিন্দাল স্টেনলেস খুব ভালো রেজাল্ট করেছে। 609 কোটি টাকা তারা সেপ্টেম্বর 2024-এ তারা প্রফিট করেছিল, সেটা 34% বৃদ্ধি করে তারা এখন দাঁড়িয়েছে 822 কোটি টাকা, 2.25% বৃদ্ধি হয়েছে তাদের শেয়ার দরে আজকে মিড মার্কেট। সেরমা এসজিএস 3.64% বৃদ্ধি পেয়েছে আজকে। 306% প্রফিটে বৃদ্ধি এসছে। সেপ্টেম্বর 2024-এ 16 কোটি টাকা তাদের প্রফিট ছিল, এটা একটা স্মল ক্যাপ কোম্পানি, সেটা সেপ্টেম্বর 25-এ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 65 কোটি টাকা। খুব স্বাভাবিকভাবেই আজকের যে বৃদ্ধিটা দেখেছেন সেটা একটা হেলদি বৃদ্ধি, এটা বলেছে। আজকের এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমি যে কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র ফর ইনফরমেশন, এবং আমার কথা শুনে যদি কোনো শেয়ারে আপনারা ইনভেস্টমেন্ট করেন ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। আজকের জন্য নমস্কার।